কোনটা তোমার মাইক্রোফোন ডিস্টার্ব করছে? রুল নাম্বার 77 ছবিটা কোন জায়গায় তুলছো তুমি জালাল? স্যার এটা আমার কলেজে। জি স্যার আমার কলেজে স্যার, এটা ওই শিক্ষা বোর্ড সরকারি মডেল কলেজ কুমিল্লা। আচ্ছা যাক, ওরা তো ভালো একটা কাজ করছে দেখা যায়। নিচে তোমার এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্রটা আছে তোমার জি এই স্যার। দিয়া গাছ লাগায় না, সুন্দর একটা কাজ করছে। হ্যাঁ এটা ঘাস ঘাস। 40। তো চলো এবার স্ক্রিন শেয়ার করি। পড়াশোনা করো না শুধু ক্লাসে অ্যাটেন্ড করো, কোনটা? আচ্ছা, ওরা বাকিরা আস্তে আস্তে আমরা একটু পিছনে আমরা 2-3 মিনিট একটু রিভিউ করি। তার মানে রিলেটিভিটির কনসেপ্ট অনুসারে আমাদের মূল কথাটা হইল কি, আমাদের ইনার্শিয়াল ফ্রেম, অ্যাবসলিউট ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স বলে আসলে পৃথিবীতে না কোথাও আসলে কোনো কিছু নাই। আমরা কেউ না কেউ একজন আরেকজনের সাপেক্ষে প্রতিনিয়ত আমরা গতিশীল, কিন্তু আলাদা আলাদা ভাবে যখন একটা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স চিন্তা করি তখন ওই ফ্রেম অফ রেফারেন্সে ফিজিক্সের যে সূত্রগুলো আছে সে সূত্রগুলো একই রকম থাকে। এটা হচ্ছে রিলেটিভিটির মানে আইনস্টাইনের প্রথম স্বীকার্য, এবং এটা নিউটনিয়ান রিলেটিভিটির ক্ষেত্র সত্য। নিউটনিয়ান রিলেটিভিটির সূত্রগুলো কখন চেঞ্জ হয়ে যায়, যখন এই পরস্পর গতিশীল ফ্রেম অফ রেফারেন্সের কোনো একটি বা দুইটার গতি যদি আলোর বেগে গতিশীল থাকে তখন নিউটনিয়ান মেকানিক্সের যে ফর্মুলাগুলো সে ফর্মুলাগুলো কাজ করে না। এবং তোমরা জানো আইনস্টাইনের যে বিখ্যাত যে সমীকরণ আছে ই সমান এম সি স্কোয়ার, তার মানে আলোর বেগে কোনো বস্তু যদি চলতে থাকে তার ভরের সাথে শক্তির একটা সম্পর্ক আছে। আমার কাছে কেন জানি মনে হয় আমাদের পৌরাণিক কাহিনী এবং প্রত্যেকটা ধর্মীয় কাহিনী, যেমন ইসলাম ধর্মে আছে নবী করম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মেরাজে গেছেন, মেরাজে উনি যে দূরত্ব অতিক্রম করছেন সেই দূরত্ব জন্য আরো এই ক্লাসটা হবে, এরপরে আরেকটা হবে। হ্যাঁ এরপরে উনি তোমার কাঁধে চড়বে, মায়ের খাবে, তুমি আপাতত মাইক্রোফোন অফ করে রাখি। এখন আমাদের এই যে স্পেসশিপ আমরা যেগুলো বানাচ্ছি, আইদার সেই স্পেসশিপ গুলোকে আলোর গতিতে চলতে হবে, আমরা যদি কখনো ওই লেভেলে পৌঁছাইতে পারি দেন উই ক্যান প্রুভ ইট। আরেকটা কন্ডিশন আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে কোনো কারণে আমাদের সমস্ত ভরকে যদি আমি এনার্জিতে কনভার্ট করতে পারি তখনই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের স্পিডে আমরা এরকম একটা যাতায়াত করতে পারবো, সেটা হয়তো স্রষ্টার পক্ষেই সম্ভব। এরকম আমাদের সনাতন ধর্ম মনে করো কিছু কাহিনী আছে যেটা আমরা সাইন্টিফিক্যালি আমরা এখনো অ্যাচিভ করতে পারি না। তো ভবিষ্যতে যদি অ্যাচিভ করতে পারি এগুলো একটি ইন্টারেস্টিং থিং হবে। সেটা ধর্ম আছে কি নাই, অথবা আমাদের এক গ্রহ থেকে আরেক গ্রহ কোথায় যাব না যাব সেগুলো আমরা কিছু জানি না। তো ওই না জানার আগ পর্যন্ত আমরা বর্তমান যে প্রচলিত বিজ্ঞান এবং প্রচলিত যে বিশ্বাস, সামাজিক শৃঙ্খলা, এটা নিয়েই চলি, ওইদিকে আমরা কথা না যাই, কারণ না জেনে কোনো কথা বলাটাই ঠিক না। So this is interesting in one sense, scientific point of view তে যে আমরা সায়েন্সের মাধ্যমে যদি আমরা ধর্মীয় কোনো পৌরাণিক কাহিনীকে যদি ব্যাখ্যা করতে পারি, খারাপ না, এটা বরং বেটার, যে ধর্মের যে অস্তিত্ব যেটা আছে বা ধর্মীয় কাহিনী যেগুলো আছে সেটা সত্যতা প্রমাণিত হবে আর কি।
তো এখন এই নিউটনিয়ান রিলেটিভিটিতে আমাদের যেহেতু এত স্পিডে আমরা চলতে পারতেছি না, কারণ আলোর বেগের তুলনায় পৃথিবীর সবচেয়ে দ্রুত গতিতে যেই যানবাহনটা চলে সেটা হচ্ছে শব্দের গতিতে আমরা যে বিমানগুলো চালাই, সেটা যুদ্ধ বিমানই হোক আর যে বিমানই হোক না কেন, সেটাও আলোর গতির তুলনায় অত্যন্ত নগণ্য। সমুদ্রে 1 ঘটি জল দিলেও সমুদ্রের কিছু আসে যায় না, সমুদ্র থেকে 1 ঘটি জল নিলেও সমুদ্রের পানির লেভেলের কোনো পরিবর্তন হয় না। ঠিক একইভাবে আলোর বেগের সাথে আমরা পার্থিব যে কোনো বেগ যোগ করলেও তাতে কিছু আসে যায় না, যে কোনো বেগ বিয়োগ করলেও তাতে কিছু আসে যায় না। এটা হচ্ছে আইনস্টাইনের তোমার স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি যেটা আছে সেটার সেকেন্ড যে পোস্টুলেটস বা স্বীকার্য। এটা স্বীকার্য কথাটা আমরা কেন বলি, যেটা স্বীকার করে নিয়ে আমরা কাজ করি। কিন্তু আইনস্টাইন তো থিওরিস্ট, উনি একটা স্বীকার করে নিয়ে এই কাজগুলো করছেন, ওনার ফর্মুলা গুলো ডিরাইভ করছেন। কিন্তু অন্যান্য যারা এক্সপেরিমেন্টালিস্ট তারা তো এক্সপেরিমেন্ট না করে কোনো কিছু বিশ্বাস করতে পারেন না। যেই কারণে দেখা যায় মাইকেলসন এবং মর্লির সামনে 2টা প্রশ্ন এসে দাঁড়াইছে। একটা হচ্ছে যে তরঙ্গ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরের জন্য অথবা এনার্জি ট্রান্সফারের জন্য অবশ্যই কোনো একটা মাধ্যম দরকার, সেটা আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে শব্দ তরঙ্গের ব্যবহার থেকে আমরা জানি। এবং তোমরা সম্ভবত ক্লাস 6-7-এ তোমরা প্রমাণ করছো যে কোনো একটা ইলেকট্রিক বেলকে তুমি বোতলের ভিতরে ঢুকাইছো, বোতলটাকে ভ্যাকুয়াম করছো, মানে বায়ু শূন্য করছো, বাইরে কোনো সাউন্ড আসে না, এবং তুমি প্রমাণ করছো মাধ্যম ছাড়া শব্দ এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারে না। তো শব্দ যেহেতু একটা লঙ্গিচুডিনাল বা তোমাদের ভাষায় দীঘল তরঙ্গ, এখন আলো যদি 8 তরঙ্গ যদি হয়, যেটা আমরা পরবর্তীতে জানতে পারছি ইন্টারফারেন্স পড়তে গিয়ে হাইগেন্সের তরঙ্গ তত্ত্ব অনুসারে, সেক্ষেত্রে তো একটা মাধ্যম দরকার। এখন ওনারা যখন সমাধান করতেই পারেন নাই, তখন ওনারা অ্যাভোগাড্রোর একটা প্রকল্প তোমরা কেমিস্ট্রিতে পড়ে আসছো, এটা ইউজ করা হচ্ছে, আজ পর্যন্ত মিথ্যা প্রমাণিত হয় নাই। আইনস্টাইনের যে স্বীকার্য বা পোস্টুলেটস এটা ইউজ করে আসতেছে, এটাও মিথ্যা প্রমাণিত হয় নাই। তখন মাইকেলসন এবং মর্লি চাইলেন যে আসলে এই জিনিসটা কি, আমরা এটা মিথ্যা প্রমাণ করতে পারি কিনা, আমরা হাইপোথেটিক্যাল যে ইথার মাধ্যমে আছে সেই ইথার মাধ্যম আছে কি না এটা আমরা প্রমাণ করার চেষ্টা করি। এটা হচ্ছে ওনার ব্যাকগ্রাউন্ড। এবং ব্যাকগ্রাউন্ডের কনসেপ্টটা কি, যেটা আমি বারবার বলছি তোমাদেরকে, তুমি যখন দৌড়াও, তুমি যে স্পিডে দৌড়াও একই স্পিডে তোমার কি বাতাস তোমাকে কেটে যাচ্ছে। তুমি পানিতে যখন সাঁতার কাটো, তোমার সম্মুখ বেগ এবং পানির পশ্চাৎ বেগ দুইটাই সমান হয়। এইগুলো তোমরা 9-10-এ সমাধান করছো। নৌকা যখন চালাও, তখন জাহাজ যখন চলে, তো এই যে মাধ্যমে তুমি চলতেছো সেই মাধ্যমের একটা ড্রিফট ভেলোসিটি বা একটা পশ্চাৎ বেগ থাকে। ওই কনসেপ্ট থেকে তোমার মাইকেলসন এবং মর্লি সেই এক্সপেরিমেন্ট গুলো শুরু করেন। এবং এই কনসেপ্টের আগে আমরা যেটা ফ্রেম অফ রেফারেন্সকে সংজ্ঞায়িত করছি, এবং ইন্টারেস্টিংলি আমরা একটা জিনিস এখানে আমরা প্রমাণ করছি, আমরা সংজ্ঞায় যা বলি ম্যাথমেটিক্যালি আমরা তা দেখাবার চেষ্টা করছি। যে কোনো ত্বরণহীন আনএক্সিলারেটেড ফ্রেম অফ রেফারেন্সকে আমরা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স বা গ্যালিলিয়ান ফ্রেম অফ রেফারেন্স বলি। কেন বলি? কারণ এটা নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে আমরা দেখতে পাই তার ত্বরণের কোনো পরিবর্তন, তার ত্বরণ নাই, ত্বরণ সমান, অর্থাৎ সমবেগে কত বস্তুটা চলতেছে। এবং সমবেগে যে কোনো একটা বস্তু যদি চলে, এটা তোমরা গতকালও প্রমাণ করছো, যে কোনো একটা ফ্রেম অফ রেফারেন্সে তুমি যদি বাসে বসে থাকো বা ট্রেনে বসে থাকো, উপরের দিকে যদি তুমি কোনো ঢিল দাও, উপরের দিকে ঢিলটা তোমার কাছে মনে হচ্ছে কি তুমি স্থির অবস্থায় যেরকম খেলতেছো ঠিক একই অবস্থায় কত জিনিসটা কি তোমার হাতে কি পড়তেছে। তো এটা আমরা ওই ভার্টিক্যাল তোমার M1 মিরর যেটা মাইকেলসন মর্লি এক্সপেরিমেন্টটা, সেটা ক্ষেত্রে আমরা এই কাজগুলো করছি। এখন গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন x - vt, এটা জানো তোমরা, শেষ পর্যন্ত আমরা প্রমাণ করছি ভেলোসিটি ট্রান্সফরমেশন হচ্ছে তোমার হচ্ছে কন্ডিশন 2 নোট 2 নোট 3 হইলো কত, অ্যাক্সিলারেশন আমরা সমান দেখাইছি দুইটা ফ্রেম অফ রেফারেন্স। ইথার হাইপোথিসিস বললাম। ইথার হাইপোথিসিস বলার সময় কালকে একটা জিনিস c - b এবং c + b, এই জিনিসটা নিয়ে কেন হচ্ছে এটার ম্যাথমেটিক্যাল বা লজিক্যাল ব্যাখ্যাটা আই ওয়াজ নট স্যাটিসফাইড, কারণ আমার অনেক আগের ক্লাস নোট গুলো সবগুলো নাই। তখন আমি গতকাল আমি ওয়াইকিপিডিয়ায় গেছিলাম, ওয়াইকিপিডিয়ায় গিয়ে আমি যে জিনিসটা দেখতে পাইলাম এবং সেই ব্যাখ্যাটা আমার কাছে তোমার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে এবং লজিক্যাল মনে হচ্ছে। কোনো কোনো বই ভুলও লিখতে পারে, এই জিনিসটা নিয়ে আমরা ওয়াইকিপিডিয়ায় চলে যাই। এই যে আমি ফ্রেম অফ রেফারেন্সটা যেটা আমি করলাম,
তার মানে তোমার এই তোমরা কি আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছ তো? জি স্যার। তাহলে এখানে রিফ্লেক্টিং মিরর তোমার হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর যেটা, এখানে ক্যাপিটাল এল, ওইখানে হচ্ছে কত স্মল ডি, ইন্টারফেরোমিটারের যে একটা বাহুর যে দৈর্ঘ্য, এটা ভি ভেলোসিটি নিয়ে কত তোমার ডাইন দিকে যাচ্ছে। তাইলে সময়ের শুরুতে থাইকা টি ইন্টারভ্যালে তোমার টেক্সট বুকে টি, এখানে হচ্ছে T1, এই তোমার এই যে তোমার লাইট যে ডিস্টেন্স ট্রাভেল করার কথা অথবা ফোটন যে ডিস্টেন্স ট্রাভেল করার কথা, সেটা হলো কত সিটি স্যার ক্লিয়ার অথবা CT1। দেখতেছো তো তোমরা? দেখতেছো? জি স্যার। দেখলে শুধু আমার কথা শুনো না, সাথে সাথে এই যে আমি যেগুলো এই হাইলাইট করতেছি এটা পড়ো, ঠিক আছে? CT1। কিন্তু এই সময়ে তোমার মিরর এত বসে নাই, সে VT1 দূরত্ব অতিক্রম করছে। তাই মানে এই টোটাল দূরত্বটা কত হইলো? CT1 সমান সমান হইলো কত? D প্লাস VT1। এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে T1 সমান সমান কত? L ইকুয়াল টু C মাইনাস V, তুমি কত পেয়ে যাচ্ছ। তার মানে এই জিনিসটাই আমরা এখানে যেটা বলছি সেটা এই যে P2A সমান D মাইনাস CV। তার মানে কনসেপ্টটা কি? তোমরা এই মুহূর্তে প্রাইম সিস্টেম সবগুলো মন থেকে ডিলিট করে দাও অথবা খাতা থেকে ডিলিট করে দাও। তার মানে মিরর তোমার সোর্স এস এর জায়গায় আছে, PP এর জায়গায় আছে, M1 এর জায়গায় আছে, M2 এর জায়গায় আছে। তাইলে টি সময়ে তোমার পি থেকে আলোক রশ্মি ডি দূরত্ব অতিক্রম করে, তাহলে ডি সমান সমান হবে কত? সিটি। কিন্তু এবার তুমি প্রাইম সিস্টেমটা নিয়ে আসো। প্রাইম সিস্টেমটা নিয়ে আসতেছে কেন? সময়ের সাপেক্ষে ভি বেগে প্রত্যেকটা জিনিসের অবস্থান পরিবর্তন হচ্ছে। তার মানে টি সময়ে সে যখন সিটি দূরত্ব যখন অতিক্রম করে, একই সাথে পুরা সিস্টেমটা কত? ভিটি দূরত্ব অতিক্রম করে। তাহলে মোট অতিক্রান্ত দূরত্বটা হইলো কত? সিটি সমান তোমার এখান থেকে ডি দূরত্ব প্লাস হয়েছে কত? মিররের দূরত্ব প্লাস হয়েছে মিররের যে তোমার যে অবস্থানের যে পরিবর্তন, সেটা হচ্ছে কত? ভিটি। তখন তুমি করছো কি? এই দুইটাকে কত তুমি যোগ দিছো। যোগ দেওয়ার কারণে তোমরা কি এখন দেখতে পাচ্ছ স্ক্রিনটা? তার মানে সিটি সমান সমান কত? ডি প্লাস ভিটি। এবার যদি ক্যালকুলেশন করো, টি সমান সমান আসবে কত? ডি ডিভাইডেড বাই সি মাইনাস ভি। এটাই হচ্ছে তোমার এখানকার যে সমীকরণটা, P2A তে সি মাইনাস ভি আসলো। তো উল্টা পথে আসলে বুঝতেই পারতেছো যুক্তিটা পাল্টায় যাইতেছে। তখন সে বেশি দূরত্ব অতিক্রম করতেছে, তখন হবে কত? সি প্লাস ভি। আর এখানে দ্বিঘাত সমীকরণ অনুসারে তোমরা এখানে সমীকরণটাকে ভাঙছো, এখানে তোমাদের জটিলতা নাই। এখানে একটা সমদ্বিবাহু ত্রিভুজ দিয়ে তুমি PB প্রাইম সমান B প্রাইম P প্রাইম প্রমাণ করছো, পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করছো। এখানে আবার দ্বিঘাত সমীকরণ অনুসারে ভাঙছো, এখানে কোনো জটিলতা নাই। হ্যাঁ বলো। ওই যেটা উইকিপিডিয়া থেকে দেখালেন, আমরা এখন তাহলে কোন ভাবে প্রমাণটা নিব? ওটুকু এখান থেকে নিব? এখান থেকে প্রমাণ তো একই আছে। এই P2A সমান D ডিভাইডেড বাই C মাইনাস V কেন লিখছো? গতদিন আমরা বলছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে সবার কাছে এই জিনিসটা ক্লিয়ার না। তো এই জিনিসটা উইকিপিডিয়া থেকে তুমি ওই একটা লাইন তুমি এখানে এনে দিতে পারো, এই লাইনটুকু তুমি এখানে এনে দিতে পারো, বাস, দ্যাটস অল। ওকে স্যার। এখানে জাস্ট, ঠিক না? এই লাইনটুকু তুমি এখান থেকে এনে দিতে পারো। জি স্যার, এখানে মানে ডিরেক্ট লেখা আছে লাইনটা, ওখান থেকে আমি জাস্ট নিয়ে আসবো কিভাবে এলো। হ্যাঁ, তুমি যদি নিয়ে আসো তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, ভবিষ্যতে কোনো কনফিউশন হবে না, ঠিক আছে? তাহলে এই লাইনটা তুমি নিয়ে আসতে পারো, আর বাকি যা আছে সব তো ঠিকই আছে। এখানে তোমাদেরকে আমি বলছিলাম, এখানে তোমাদেরকে ছোট্ট একটা অঙ্ক করতে দিব। এই 0.4 মিটার কেন হলো, আনফরচুনেটলি আমি কাজ করতে পারি নাই, আমি লিখতে পারি নাই। এবং এখানে লরেন্সের এখানে তোমাদেরকে ছোট্ট একটা অঙ্ক করতে দিব। তাহলে এখানে যে লেখাগুলো আছে, এই লেখাগুলো অঙ্কের রেজাল্টের সাথে তোমাদের মিলবে, তখন তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা আমার আগামী ক্লাসে করতে হবে, আজকে আমি করতে পারিনি। আই এম এক্সট্রিমলি সরি, কতদিন আমি টেবিলে বসতে পারিনি। আচ্ছা, তাহলে স্যার এক নাম্বার এক্সপ্লেনেশনটা একটু বলেন তো স্যার, এটার যে নেগেটিভ রেজাল্টের। এটা জি স্যার, এক নাম্বারটা। আচ্ছা, দা আর্থ, তুমি পড়ো আগে, তোমার দিয়ে বের করে উত্তরটা দেখি, পড়ো। The earth dragged along with it the ether
in its immediate neighborhood. Thus, there was no relative motion between the earth and ether. This is the explanation proposed by Michelson himself. আচ্ছা, এবার তুমি নিজের ভাষায় ভুল শুদ্ধ যাই হোক, তুমি তো বুঝো না বলছো, তুমি নিজেই বলতে থাকো, দেখবা আমি তোমাকে হেল্প করবো বা তোমার বন্ধুরা হেল্প করবো, উত্তরটা এসে যাবে। তুমি নিজেই বলতে থাকো কি বুঝছো এখানে। এটা কি স্যার এরকম যে পৃথিবী ইথারটাকে সঙ্গে টেনে নিয়ে যাচ্ছে, এরকম কিছু? এবার তোমাকে আমি কতগুলো প্রশ্ন করব, লম্বা লম্বা বাক্য বলবো এবং উত্তর দিবা তুমি অল্প শব্দে, ইয়েস নো। শুরুতে আমরা কি বলছি, আমরা যখন আলোর তরঙ্গ নিয়ে যখন কাজ করি এবং আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, দিস ইজ নোন টু সায়েন্টিস্ট, এবং তরঙ্গ চলার জন্য একটা মাধ্যমের দরকার, এবং আমি, তুমি, চেয়ার, গাছপালা, পশু পাখি, পৃথিবী, মঙ্গল গ্রহ, সূর্য সবকিছু কি একটা ইথার নামক একটা কাল্পনিক একটা মাধ্যমে ডুবে আছে বলে বিজ্ঞানীরা চিন্তা করছেন না? জি স্যার। ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস স্যার। ইয়েস। ইয়েস। তুমি একমত? আচ্ছা, না মনে করছি। এবার তোমাদেরকে বলছি ইথার যেহেতু, হ্যাঁ ইথার যেহেতু দেখা যায় না, তুমি যখন পানিতে যখন সাঁতার কাটো, তুমি যে বেগে সামনে আগায় যাও, তোমার ইমিডিয়েট নেইবারহুডে যে পানিগুলো আছে সেই পানিগুলো কি একই বেগে কত পিছনে যায় না? ইয়েস স্যার। তুমি বাতাসে যখন দৌড়াও অথবা গাড়ি চালাও, তুমি যে বেগে বাতাস কেটে তুমি সামনে আগে যাও, তোমার ইমিডিয়েট নেইবারহুডের বাতাসটুকু গুলো কি একই বেগে কত পিছনে চলে যায় না? জি স্যার। তাহলে এই পৃথিবী যে ঘুরতেছে এটাও তো তখনকার বিজ্ঞানীরা জানেন, এবং পৃথিবীর যে তোমার যে এই গতি কতটুকু, তোমার এই যে কিনা বলে এটাকে কৌণিক গতি বলি না আমরা, কৌণিক দ্রুতি বলি, গতি বলি না, কৌণিক দ্রুতি বলি, এঙ্গুলার ভেলোসিটি কতটুকু, সেটাও তো বিজ্ঞানীদের ইতিমধ্যে তখন ক্যালকুলেশন করা ছিল, জানা ছিল 1800 সালে, ঠিক তো? বুঝিনি স্যার, জানা ছিল নাকি ছিল না? জানা ছিল, ছিল 1800 সাল বলছি, আর এটা হচ্ছে 1600 সালের দিকে এগুলো ক্যালকুলেশন করা শেষ, ঠিক আছে? জি স্যার। তো পৃথিবীর গতিবেগটা যেহেতু বিজ্ঞানীদের জানা, তার মানে পৃথিবী যে কৌণিক দ্রুতিতে ঘুরতেছে এই মহাজগতে সূর্যের চারদিকে, ঠিক সেম একটা তোমার পানির মতো বাতাসের মতো ইথারের একটা ড্রাগ ভেলোসিটি বা পশ্চাৎ বেগ অথবা ড্রিফট ভেলোসিটি কি থাকার কথা না ভি বেগে? জি স্যার। আচ্ছা, ভি বেগে যদি থাকে, তুমি মাইকেলসন মর্লির ইন্টারফেরোমিটার যে আর্মের যে সমীকরণটা তুমি ডিরাইভ করছো, এই সমীকরণ ডিরাইভ অনুসারে তোমার এই যে ফ্রিঞ্জের যে শিফট, ফ্রিঞ্জের অবস্থান পরিবর্তন 40% ডাইনে বা বামে কত ফ্রিঞ্জ প্যাটার্ন কত সরে যাওয়ার কথা না? জি স্যার। কিন্তু বাস্তবে দেখা গেল ফ্রিঞ্জ প্যাটার্ন সরে নাই। ইয়েস অর নো? জি স্যার। হ্যাঁ, ইয়েস তার স্যার। মানে এই এক্সপেরিমেন্টটা ওনারা দিনে রাত্রে পৃথিবীর বিভিন্ন জায়গায় করে যখন একই রেজাল্ট আসলো, তখন মাইকেলসন নিজেই কনক্লুশন করছে যে পৃথিবীর সাপেক্ষে তোমার আর্থ ড্রাগ অ্যালং উইথ ইট দ্য ইথার ইন ইটস ইমিডিয়েট নেইবারহুড, আমরা বাতাসে যেরকম আমরা বা পানিতে আমরা ডুবে থাকলে যেরকম আমার নেইবারহুডের সমস্ত পানিগুলোকে যখন আমার সাথে টাইনা নেই অথবা পিছনে যদি একটা ড্রিফট ভেলোসিটি থাকার কথা, এটা যেরকম সত্য, কারণ তখনও উনি বলেন নাই যে ইথার নাই, উনি বলতেছেন ইথার আছে এবং পৃথিবী তার সাথে সাথে ইথারকে টেনে নিয়ে যায়। যেটা তুমি যদি মুখে যদি তুমি যে জামা কাপড়টা যে পরছো, সেই জামা কাপড়টা তুমি যে বেগে দৌড়াইতেছো সেই বেগে কত তোমার জামা কাপড়টা তোমার কত তার গতির পরিবর্তন হচ্ছে না? জি স্যার। তার মানে তার ইমিডিয়েট নেইবারহুডে যে ইথার আছে সেই ইথারটাকে পৃথিবী একই বেগে তার সামনের দিকে কত টেনে নিয়ে যাচ্ছে। সুতরাং ইথার এবং পৃথিবীর মাঝে কোনো রিলেটিভ মোশন নাই, যেরকম আমাদের গায়ের জামা কাপড় এবং আমাদের মাঝখানে কোনো রিলেটিভ মোশন নাই। এটা হচ্ছে মাইকেলসন নিজের যে ব্যাখ্যা। উনি কিন্তু তখনও বলেন নাই যে ইথার বলে কিছু নাই, উনি বলতেছেন তখন উনি বিশ্বাস করেন ইথার আছে। কিন্তু পরবর্তীতে ল্যাঙ্ক কন্ট্রাকশন যখন লরেন্টস এবং সুইজারল্যান্ড ওরা যখন ক্যালকুলেশন করা দেখাইলো যে আলোর বেগের সাথে তোমার দৈর্ঘ্য সংকোচনের একটা সম্পর্ক আছে, তখন দেখাইলো এই যে ল্যাঙ্ক কন্ট্রাকশনের যে হাইপোথিসিস সেটা
তোমার মাইকেলসন এবং মর্লি কিভাবে কেন ফেল করছে সেটাকে কত প্রমাণ দেয়। প্রমাণ দেওয়ার পরে 3 নাম্বার আসছো, প্রপার এক্সপ্লেনেশন ফর দ্য নেগেটিভ রেজাল্ট অফ দ্য মাইকেলসন মর্লি এক্সপেরিমেন্ট ওয়াজ গিভেন বাই আইনস্টাইন। তখন আইনস্টাইন বলছে, মিস্টার মাইকেলসন আপনি যে বলছেন যে আর্থ এবং পৃথিবীর মাঝে রিলেটিভ ভেলোসিটি, ইথার মাঝে রিলেটিভ ভেলোসিটি নাই, ঠিক আছে, অথবা আর্থ কি মানুষের জামা কাপড়ের মতো একইভাবে কত ইথারকে সঙ্গে নিয়ে চলে, এই জিনিসটার সাথে আমি দ্বিমত পোষণ করতেছি। উনি বলছেন কি যে হি কনক্লুডেড দ্যাট দ্য ভেলোসিটি অফ লাইট ইন স্পেস ইজ ইউনিভার্সাল কনস্ট্যান্ট, এটা সার্বজনীন ধ্রুবক, বিশ্বজনীন ধ্রুবক। তো এখানে আলোর ব্যাগের সাথে তুমি ভি ব্যাগ যোগ করলো আলোর ব্যাগের মানের কোনো পরিবর্তন হয় না, এবং বিয়োগ করলো আলোর ব্যাগের কোনো মানের পরিবর্তন হয় না। তার মানে তোমার এই সমীকরণে 1 প্লাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এই টার্মটা কত মিনিংলেস হয়ে যাইতেছে কেন 1 নম্বর সমীকরণে? জি স্যার। হ্যাঁ, একইভাবে 2 নম্বর সমীকরণে কত 1 প্লাস ভি স্কোয়ার বাই 2 সি স্কোয়ার টার্মটা কত মিনিংলেস হয়ে যাইতেছে না, আলোর ব্যাগের যেহেতু কোনো পরিবর্তন নাই, এবং আলোর ব্যাগের সাথে বি যোগ করলো কিছু আসে যায় না, বি বিয়োগ করলো আসে যায় না। যেই কারণে আসলে আলোর ব্যাগ এত বেশি পৃথিবীর ব্যাগের তুলনায় যে তোমার আলো আসলে ঠিক এক্স্যাক্টলি সমান পথ অতিক্রম করে তোমার টেলিস্কোপে প্রবেশ করছে, যে কারণে তোমার এখানে ফ্রিঞ্জের কোনো পরিবর্তন হয় নাই, শিফটের কোনো পরিবর্তন হয় নাই। তার মানে মাইকেলসন এবং মর্লি যে এক্সপেরিমেন্টটা লিড বাই মাইকেলসন, উনি যে এক্সপ্লেনেশন দিচ্ছেন এক নম্বর এক্সপ্লেনেশনটা, সেই এক্সপ্লেনেশনটা ওনার কি নেগেটিভ রেজাল্টের উপর ভর করে দিচ্ছেন। এটা কি আইনস্টাইন ফাইনালি আইসা উনি কি এটাকে প্রপারলি কত সঠিকভাবে কত ব্যাখ্যা দিচ্ছেন। কারণ উনি যে ব্যাখ্যাটা দিচ্ছেন এই ব্যাখ্যাটা তখনও আমরা বর্তমানে যা জানি তার সাথে সঙ্গতিপূর্ণ নয় বা শুদ্ধ না। সঙ্গতিপূর্ণ নয় এখন বলবো না, আমরা বলবো এটা শুদ্ধ না। এখন ক্লিয়ার হয়েছে? জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, আর স্যার 2 নাম্বারটার ক্ষেত্রে স্যার এই যে লরেন্সের যে বিষয়টা বলছে 2 নম্বরের ক্ষেত্রে এখন আমি এটা আলোচনা করব না, আমি তোমাদেরকে এখানে একটা অঙ্ক দিব, এখানে একটা অঙ্ক দিব। অঙ্ক দেওয়ার পরে তোমরা দেখবা যে এই এখানকার যে কথাগুলো আর অঙ্কের যে রেজাল্ট গুলো মিলে গেছে। এটা আগামী ক্লাসে আমরা আলোচনা করব, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। আগে অঙ্কটা করে এরপর আলোচনা করব 2 নম্বরটা। এটা কতদিন আমি পড়তে পারি নাই। তার মানে আমরা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, আমরা যে লজ অফ ফিজিক্স আর দ্য সেম ইন অল ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স আমরা বলে ফেললাম। আইনস্টাইনের যে আলোর ব্যাগ যে ধ্রুবক এটাও বলে ফেললাম। ঠিক একইভাবে এই দুইটা এক্সপ্লেনেশন তোমরা পড়বা, পড়ার পরে এখানে যদি কোনো কনফিউশন থাকে সেটা আমরা আগামী ক্লাসে একইভাবে আমরা আলোচনা করব। আর এরকম কনফিউশন আমাকে জিজ্ঞাসা করছো, দিস ইজ ফাইন। আমি তোমাদেরকে মাইকেলসন মর্লি এক্সপেরিমেন্টটা নিজেদেরকে পড়তে বলছিলাম, নিজেদের মধ্যে আলোচনা করো না কেন? তোমরা কি নিজেদের মধ্যে আলোচনা করো না, না সময় পাও না? কোনটা বলো তো? শুধু খালি খেলাধুলা, প্রেম প্রীতি আর হইছে কি রাজনীতি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করো, পড়াশোনা নিয়ে কি একটু আলোচনা করো না তোমরা কেউ কারোর সাথে? এই সব বুবা হয়ে রইছো কে? একটা প্রশ্ন করছি। জি স্যার, জি স্যার করি তো স্যার পড়াশোনা নিয়ে আলোচনা। জি স্যার, আলোচনা করি তো, কোনো কিছু না পারলে তো অন্য আরেকজনকে জিজ্ঞেস করি। এটা কিন্তু করবা, এটা কিন্তু একটা মানে তোমরা প্রয়োজন বোধে একটা নির্দিষ্ট একটা সময় তোমরা 60 জনে তো আর একসাথে আলাপ করতে পারবে না। তোমাদের 4 জন 5 জন করে তো বন্ধুত্বপূর্ণ আছে যাদের সাথে সম্পর্ক মিলে, শুধু নির্দিষ্ট একটা সময় শুধু স্টাডি নিয়ে আলাপ করার জন্য রাখবা। সেটা ফিজিক্স হইতে পারে, ম্যাথ হইতে পারে, তোমাদের যে কোনো টপিকস হইতে পারে, ঠিক আছে? এই কাজটুকু করবা, তখন দেখবা যে এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। আচ্ছা, লরেন্স ট্রান্সফরমেশনে এখনো আমি একটা সঠিক কাজ করতে পারি নাই। মানে আমি আমার আগের যে হ্যান্ডনোটটা আছে এটাকে আমি স্ক্যান করছি, কিন্তু স্ক্যানটা তোমার ক্লিয়ার হয় নাই। লরেন্স ট্রান্সফরমেশন কোড তো স্ক্যান ক্লিয়ার না হইলে তোমাদেরকে আমাকে আগে নোটটা আবার নতুন করে আমাকে স্ক্যান করতে হবে, স্ক্যান করে তোমাদেরকে পাঠাইতে হবে। কিন্তু এখানে লরেন্স ট্রান্সফরমেশনটা আমি আজকে শেষ করবো না, কারণ তোমাদের ক্লাস শেষ করে আমি একটু চিটাগাঙের বাইরে যাওয়ার উদ্দেশ্যে আমি রেডি হইতে হইব। গাড়ি আসবে 1টা বাজে, রেডি হইতে হইব। এখানে কতগুলো জিনিস আছে, ইকুয়েশন গুলো কিন্তু বোঝা যায়, পড়াগুলো বোঝা না গেল ইকুয়েশন গুলো তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, জাস্ট ইকুয়েশন গুলো খাতায় লিখবা। এটাকে আমি তোমাদেরকে মনে হয় ইমেল করি নাই, ইমেল করতে হবে, আগে ইমেলটা করে নেই। তাই করছি লরেন্স, এটা করছি তোমাদেরকে ইমেল? না স্যার, না স্যার মেল আসে নাই।
তাহলে আগে মেলটা করে না, নাহলে ভুলে যাবো। আচ্ছা, তোমরা শুধু ইকুয়েশন গুলো লিখবা এবং অ্যালজেব্রাটা করবা, আর বাকি যে ইকুয়েশনের যে সিগনিফিকেন্স এবং পরবর্তীতে এখান থেকে যে কনক্লুশন গুলো ড্র করা, সেগুলো আমরা একসাথে ডিসকাস করব। এখানে আগের মতোই গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের যেই তোমার ফ্রেম অফ রেফারেন্সের যে দুইটা ছবি আছে, একই রকম এখানে একটা এস ফ্রেম অফ রেফারেন্স আর একটা হলো এস প্রাইম ফ্রেম অফ রেফারেন্স। তো এই দুইটা রেফারেন্স সময় শুরুতে ছিল, ও এবং ও বিন্দুতে ছিল। তাহলে যদি কোনো বস্তুর দৈর্ঘ্য কিন্তু সময় সাপেক্ষে যে পরিবর্তন এবং দুই ইকুয়েশন কিন্তু আমি বলে যাচ্ছি, এগুলো তোমরা অলরেডি লিখছো। সময় সাপেক্ষে যখন নাকি প্রাইম ফ্রেম অফ রেফারেন্স মাইনাস ভিটি, জাস্ট গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, এখান থেকে আমরা লরেন্স ট্রান্সফরমেশনে আমরা যাব। আর 4 নম্বর সমীকরণটা হলো কত, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর আমাদের কোনো স্থানাঙ্কের কোনো পরিবর্তন নাই, সুতরাং ওয়াই প্রাইম সমান ওয়াই, জেড প্রাইম ইকুয়ালস জেড। সিমিলারলি উই নো টি প্রাইম ইকুয়াল টু টি। হোয়াট ইজ আওয়ার ইকুয়েশন 5। এখন এই সবগুলো ইকুয়েশনকে এটা তোমরা রিরাইট করতেও পারো, নাও করতে পারো। আমি 6 নম্বর ইকুয়েশনে নিয়ে আসি, যেটাকে আমরা বলি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। এই গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন রাশিয়ান যদি করো, তাহলে 7 নম্বর ইকুয়েশনকে ডিএক্স প্রাইম সমান তুমি এরপর সি প্রাইম সমান তুমি লিখতে পারো সি মাইনাস। ভিটি এর মানটা এত ক্ষুদ্র যে সি এবং সি প্রাইম দুইটা আমরা এখানে সমান আমরা বলতে পারি না, কারণ লরেন্স ট্রান্সফরমেশন শুরুতে আমরা ধরি নাই যে সি এর মান সমান, এটা আমরা এখনো ধরি নাই। সি প্রাইম সমান কত, সি মাইনাস কত ভিটি, আমরা 8 নম্বর ইকুয়েশনে কত আমরা ধরে নিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এবার যেটা হলো হরাইজন্টাল, আমরা বাংলাদেশে যেটা বলি ভূমি বরাবর কোনো পরিবর্তন নেই।
এক্স প্রাইম যে স্থানাঙ্কটা সেটা নির্ভর করে আনপ্রাইম ব্যবস্থার স্থানাঙ্ক এক্স মাইনাস ভি এবং টি। তার মানে এই এক্স প্রাইমটা আসলে তোমার স্থির যে ফ্রেম অফ রেফারেন্স সেটার পজিশন এক্স এবং সময়ের উপর নির্ভরশীল। তাহলে এক্স প্রাইমটা কি তোমার ইজ এ ফাংশন অফ এক্স এবং টি, এটা আমরা বলতে পারি না? তোমরা কি আমার কথাটা ধরতে পারছো? একটা আরেকটার উপরে ডিপেন্ড প্রাইম এক্স এবং টি প্রাইমের উপর কত নির্ভর করে। তার মানে এই দুইটা ভেরিয়েবলের মাঝে তোমার যদি সম্পর্ক যদি স্থাপন করতে হয়, আমাদের করতে হবে কত একটা লিনিয়ার সম্পর্ক স্থাপন করতে হবে। লিনিয়ার সম্পর্ক কি? ওয়াই সমান সমান আমরা যেরকম এম এক্স বলি, তাহলে এম এর মানটা যদি আমাদের যদি জানা থাকে, এক্স এর সাপেক্ষে ওয়াই এর মান কত হবে আমরা ইনস্ট্যান্টলি আমরা বের করতে পারি। তার মানে ওয়াই সমান এম এক্স সমীকরণটা লিনিয়ার সমীকরণ এবং এটার দুই পাশের মাত্রা সমান। মাত্রা কি? ওয়াই এর পাওয়ারও 1, এক্স এর পাওয়ারও 1। এবার লিনিয়ার সমীকরণের তোমরা সংখ্যাটা ক্লিয়ার হয়েছে তো? তার মানে এক্স প্রাইমের পরিবর্তনটা এক্স এর সাথে কিভাবে হয় অথবা এম এর সাপেক্ষে কিভাবে পরিবর্তন সমীকরণ। এবার তুমি 8 নম্বর সমীকরণ আর 9 নম্বর সমীকরণটা যদি সলভ করো, তাহলে এখানকার যে অ্যালজেব্রাটা করবা, টি প্রাইম সমান সমান আসবে কত? কে টি প্লাস 1 মাইনাস কে স্কোয়ার ডিভাইডেড বাই কত? কে ভি ইন্টু কত? এক্স। এটা হলো 10 নম্বর সমীকরণ। এটা যদি বসায় সমাধান করো, এখন টি সমান যখন 0 ছিল তখন দুইটা বিন্দুই অরিজিন ও আর ও প্রাইম কত একই পজিশনে ছিল। তখন আমি যদি কোনো বিন্দুর স্থানাঙ্ক এক্স সমান সমান হবে কত? সিটি, আর এক্স প্রাইম সমান সমান হবে কত? সিটি প্রাইম। এটা হলো আমার 11 এবং 12 নম্বর সমীকরণ। এবার 12 নম্বর সমীকরণের তুমি এক্স প্রাইমের মানটা তুমি যদি 8 নম্বর সমীকরণে যদি বসায় দাও, তাইলে দেখবা এখানে আমি সমাধান করে দিচ্ছি, আমার আসবে কত? সিটি প্রাইম সমান কে টি ইন্টু কত? সি মাইনাস ভি। আর 11 নম্বর সমীকরণটা যদি তুমি 9 নম্বর সমীকরণে যদি বসায় দাও, তাইলে সিটি সমান আসবে কত? কে সিটি প্রাইম, কে টি প্রাইম যদি কমন নাও সি প্লাস কত? ভি। এবার দুই সমীকরণের তাকে তুমি গুণ করে দাও, তাইলে বাম পক্ষের রাশিগুলো যদি গুণ করো আর ডাইন পক্ষের রাশিগুলো যদি গুণ করো, তাহলে কে সমান সমান পাবে কত? 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই কত? সি স্কোয়ার। এই কে এর মানটা তুমি যদি 8 নম্বর সমীকরণে যদি বসায় দাও, তাহলে লরেন্টজ ট্রান্সফরমেশনের এক্স প্রাইম সমানটা হবে কত? এক্স মাইনাস ভিটি রুট ওভার কত? 1 মাইনাস ভি স্কোয়ার বাই কত? সি স্কোয়ার 14a। ওয়াই প্রাইম এবং জেড প্রাইম বরাবর কোনো পরিবর্তন নাই, সুতরাং এখানে আর কোনো কথাই নাই। কিন্তু তোমার এই টি প্রাইমের মানটা হবে কত? এক্স প্রাইম বাই সি। যেহেতু এখানে এক্স প্রাইমের মানটা আমার 14a সমীকরণ দিয়া এক্স মাইনাস ভিটি ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ কত? 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাইলে এই এক্স প্রাইমের এই 14a সমীকরণকে আমি সি দিয়ে ভাগ দিব। সি দিয়ে ভাগ দিলে সিম্পল অ্যালজেব্রা করলে আমি এখানে করেই দিচ্ছি, দেখো তুমি কত আসতেছে? টি মাইনাস ভি এক্স বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই কত? রুট ওভার 1 মাইনাস কত? ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো 14a বি সি ডি এই চারটা সমীকরণ হলো লরেন্টজ ট্রান্সফরমেশন। তো তোমরা আগামী দিন যদি এই সমীকরণগুলো যদি শুধুমাত্র লিখে রাখো এবং এখানে যে অ্যালজেব্রা আছে
সেই ক্যালকুলেশন গুলো যদি করো, এখন আমি স্পষ্ট একটা তোমাকে দিব কিনা বলে শীট দিব, এবং এখান থেকে তোমার আমি কোন কোন সিদ্ধান্তে পৌঁছাইতে পারি, কোন কোন সমীকরণে পৌঁছাইতে পারি, এই জিনিসগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাক। স্যার আজকে আর কোনো কথা আছে? বলো। স্যার আমরা এই কোয়েশ্চেন গুলো আপনার হ্যান্ড নোট থেকে লিখবো নাকি বই থেকে লিখবো? বইয়ের এখানে দেখবা যে একটা সমীকরণ আছে, ওইটা আমি সমাধান করার আমি কষ্টটা করি নাই। কেন? বইয়ের এই সমীকরণটা যদি তোমরা সমাধান করে দিতে পারো, বই থেকে নিতে পারো। বইয়ের সমীকরণটা হইলো এই তোমার 8, 9, 10 এই তিনটা সমীকরণ সমাধান করে কে এর মানটা বি এর মানটা যে বের করছি এটা আমি সমাধান করার চেষ্টা করিনি। তো এটা আমি অনেক আগে থেকে আমি ওইভাবে পড়াইতেছিলাম, এই কারণে আমার হ্যান্ড নোটটা দিচ্ছি আর কি। তুমি যেইভাবেই করো না কেন 8, 9, 10 তুমি সমাধান করে যদি আমাকে কে এবং বি এর মান যদি বের করে দাও, তাইলে আমি তোমাদের সাথে আমি আসছি। কারণ এটার যে সমাধানটা আমি যেভাবে আমি পাইছি, এই সমাধানটা করতে গেলে আমাকে নতুন করে আরো 1-1.5 পৃষ্ঠা লিখতে হয়। তো তোমরা কেউ যদি সংক্ষেপে যদি করতে পারো, ইট উইল বি হাইলি অ্যাপ্রিসিয়েটেড। তোমরা ট্রাই করে দেখতে পারো, ঠিক আছে? 8, 9, 10 সমাধান করে 11 এবং 12 রেজাল্টটা কিভাবে আসে এটা একটু বের করে দাও। আর বইয়ের অংশ করার আমারটা যাই করো না কেন, এখানে সিম্পল অ্যালজেব্রার রেজাল্ট শেষ পর্যন্ত একই। তো তোমরা বইয়েরটা যদি করো তাহলে 8, 9, 10 সমাধান করতে হবে, আর যদি আমারটা যদি করো তাহলে আমার ইকুয়েশন গুলো সমাধান করতে হবে। ইন রেজাল্ট সবগুলো একই আসবে, ঠিক আছে? এরপরে আগামী দিনে এক্সাম্পল 1, এক্সাম্পল 2 এগুলো ব্যাখ্যা করে করে আমরা লরেন্স ট্রান্সফরমেশনটা কত ব্যাখ্যা করব, র্যাঙ্ক কন্ট্রাকশন এটা সম্ভবত ইন্টারমিডিয়েটে তোমরা পড়ছো, এগুলো আমরা আলোচনা করব। আর কোনো কথা? হ্যালো, তাহলে কারো আর কোনো কথা নাই? তাহলে আজকে এই পর্যন্তই থাক, আগামী সপ্তাহে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে, খুদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।